যখন আপনাদের সামনে বলা হয়েছে আমেরিকা কে আবিষ্কার করেছে, তখন আমরা সবাই এক বাক্যে বলেছি যে কলম্বাস আবিষ্কার করেছে। বাস্তবিক কলম্বাস আবিষ্কার করেছিল কিনা সেটার বিরুদ্ধে অনেক দলিল আছে যে আমেরিকা কলম্বাস আবিষ্কার করে নাই, কিন্তু সংজ্ঞা যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে তখন আমরা সেটা মুখস্থ করে ফেলেছি। তো সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ যে একটা জিনিসের সংজ্ঞা কি হবে, তাহলে সময়ের সংজ্ঞা কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন, সময়ের সংজ্ঞাটা কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একজন মুসলিম, আমার কাছে সময়ের সংজ্ঞা কি, আর আমি একজন অমুসলিম, আমার কাছে সময়ের সংজ্ঞা কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা সংজ্ঞা যদি উলটপালট হয়ে যায় তাহলে আমার অ্যাকশন আলাদা হয়ে যাবে। এই সংজ্ঞার উপর ভিত্তি করে সময় কেন্দ্রিক মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। সর্বপ্রথম আধুনিক যে সময়, এই সময়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমি যদি বলি সর্বপ্রথম আধুনিক এই সময়ের সংজ্ঞা দেওয়া হয়েছে 1765 সালে জোসেফ প্রিস্টলি তার বই এ চার্ট অফ বায়োগ্রাফির মধ্যে সময়ের সংজ্ঞা দিয়েছেন। উনি সময়কে কি বলেছেন? উনি বলেছিলেন যে সময় হচ্ছে একটি রৈখিক লাইন, একমুখী লাইন। একমুখী লাইন মানে আমি বুঝিয়ে বলছি আপনাদের জন্য, সময় একমুখের। আপনাদের অনেকেই মনে হতে পারে যে সময়ের আবার সংজ্ঞা দরকার হয় নাকি, সময় তো সময়, এর আবার সংজ্ঞার কি আছে? হ্যাঁ, সময়ের সংজ্ঞা আছে। আধুনিক বিশ্বে সময়কে রৈখিক সময় বলা হয়। রৈখিক সময় মানে কি, যে 2001 সাল ছিল, 2002 সাল এসেছে, তারপরে 3 সাল, তারপরে 4 সাল, তারপরে 5 সাল, তারপরে 6 সাল, তারপরে 10 সাল, সময় এইভাবে সামনের দিকে আগাতে থাকবে। আর রৈখিক সময়ের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যেই সময় একবার অতিবাহিত হয়ে গেছে সেই সময় আর সেই সময়ের কাজ কোনোদিন ফিরে আসবে না। আবার বোঝেন, রৈখিক সময়ের মূল যেটা কথা সেটা হচ্ছে যে আমি যেই সময়ের মধ্যে আছি এই সময়টা যদি চলে যায় তাহলে এটা আর কোনোদিন কি আসবে না, ফিরে আসবে না। আমরা কি মনে করি যে আমরা যে সময়ের মধ্যে বসবাস করছি এই সময় একদিন কিয়ামতের মাঠে আমাদের সামনে উপস্থাপন করা হবে? এটা কি বিশ্বাস করেন? আপনি এই দুনিয়াতে যা কিছু করছেন এই সকল কাজের প্রতিদান মহান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবেন, এটা কি আপনি বিশ্বাস করেন? তাহলে সময়ের যে বর্তমান সংজ্ঞা, এই সংজ্ঞার সাথে আমাদের বিশ্বাসের সংঘর্ষ আছে। আমি সংঘর্ষটাকে আগে স্পষ্ট করব। এখন যখন সময়ের সংজ্ঞা এইটা দাঁড়ালো সারা পৃথিবীর মানুষের মাঝে, সময়ের যখন এইটাই সংজ্ঞা হয়ে গেল যে 2001 সাল, তারপরে 2 সাল আসবে, তারপরে 3 সাল আসবে, তারপরে 4 সাল আসবে, 5 সাল আসবে, 26 সাল, তারপরে 27 সাল, তারপরে 30 সাল আসবে, সময় আসবে চলে যাবে। সুতরাং কি করো? সময়টাকে উপভোগ করো। এই সময় চলে যাবে, এটা আর কোনোদিন ফিরবে না। এই জন্য তুমি সময়কে কি করো? তোমার নিজের মতো করে উপভোগ করো। সময়কে যখন নিজের মতো করে উপভোগ করার কথা হয়েছে তখন এখানে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। আবার বলছি, একটু একাডেমিক কথা হবে হয়তো, আসলে আমি আব্দুল্লাহ ভাইদের মতো অত জাদরেল কথক না, আমার ছোট ভাই আব্দুর রহিমের মতো অত বড় বক্তা না, আর আমি আব্বুর মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা একটু একাডেমিক হবে, হয়তো একটু বুঝতে সমস্যা হবে, তারপরেও বোঝার চেষ্টা করবেন। যখন সময়ের এই সংজ্ঞাটা চলে আসলো যে সময় চলে যেতে থাকবে, এটা আর কোনোদিন ফিরবে না, এটা ক্রমবর্ধমান সামনের দিকে আগাবে, তখন মানুষের মাঝে 3টা শ্রেণী তৈরি হয়। এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষের আবির্ভাব হয় 1800 শতকের পরে শিল্প বিপ্লবের সময়। এই বিষয়ে এপি থমসন উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সময় কাজের জন্য। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে সকাল 8টায় অফিসে যেতে হবে, 5টায় অফিস থেকে বের হতে হবে, ওভার ডিউটি দিয়ে হলেও টাকা ইনকাম করতে হবে, মানে জীবনকে কাজের মধ্যে ফেলে দিতে হবে। তখন এক শ্রেণীর মানুষ প্রো লেভেলের কর্মচারী হয়ে গেল। এরা কিচ্ছু বোঝে না, এরা শুধু অফিস বোঝে, এরা পরিবার বোঝে না, সন্তান সন্ততি। আপনি দেখবেন এরকম মানুষ আছে, ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, কেন? ওভার ডিউটি করলে সে টাকা পাবে। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে কাজ করতে হবে, সময় মানে শ্রম দিতে হবে, সময় মানে এখানে আমার শরীরের কোনো হক নাই, এখানে আমার পরিবার পরিজনের কোনো হক নাই, এখানে আমার স্ত্রী সন্তানের কোনো হক নাই, কোনো কিছুর কোনো হক নাই। কিন্তু ইসলাম কি বলছে? যে ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, মানে আপনার চোখের আপনার উপর হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে, মানে আপনার শরীর আপনার উপর অধিকার রাখে যে আপনি শরীরকে অতিরিক্ত খাটাতে পারবেন না, আপনি আপনার চোখকে অতিরিক্ত খাটাতে পারবেন না। কিন্তু আধুনিক বিশ্ব কি বলল? আরে এটা হচ্ছে কাজের সময়, কাজ করো। কেন বলল? আপনি যখন কাজ করবেন
ধরেন আপনি 5,000 টাকা উপার্জন করতেন, আগামী মাসে 20,000 টাকা উপার্জন করবেন, ওই 20,000 টাকা কোথায় গিয়ে খরচ করবেন? ওই 20,000 টাকা ওখানেই খরচ করবেন যার কোম্পানিতে আপনি কাজ করছিলেন। বুঝতে পারেননি মনে হয় কথা। ধরেন আপনি যদি এতদিন পর্যন্ত 5,000 টাকা ইনকাম করছিলেন, আপনার কাছে ফোন ছিল 10,000 টাকার, আপনি যখন 20,000 টাকা ইনকাম করা শুরু করলেন তখন আপনার ফোনটা হয়ে গেল 15,000 টাকার। তো ওই যে 20,000 টাকা অতিরিক্ত সময় দিয়ে আপনি ইনকাম করলেন, তারপরে যে টাকাটা কামালেন ওই টাকাটা আবার কার পকেটে চলে গেল? যে আপনাকে বলছিল যে ওভার টাইম করো তাহলে বেশি টাকা পাবা, তার পকেটে চলে গেল। ধরেন আপনি ঢাকা শহরের বড় গার্মেন্টসে চাকরি করেন, ওভার টাইম আপনি দিয়েছেন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা। 16 ঘন্টা ডিউটি দেওয়ার পরে আপনি কোথায় গেছেন? শোরুমে গেছেন কাপড় কিনতে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই বোনের। ওই কাপড় কেনার টাকাটা কোথায় চলে গেছে? ঘুরে ফিরে আপনার মালিকের কাছে, আপনার কোম্পানিতে। মানে আপনাকে যত বেশি খাটানো যাবে, আধুনিক বিশ্ব বা আধুনিক বিশ্বের মালিকেরা তত বেশি ধন সম্পদশালী হবে। বুঝতে পারেননি মনে হয় কথা। মানে আপনি যত বেশি আপনাকে ধ্বংস করবেন, আর আপনি যত বেশি আপনাকে ধ্বংস করে আপনি যদি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি দেন, আপনার মনে হবে 16 ঘন্টা ডিউটি দিয়ে টাকা আমার পকেটে ঢুকছে না, টাকা আপনার পকেটে এই দিক দিয়ে ঢুকছে আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না? তাহলে এক শ্রেণীর মানুষ হয়ে গেল যারা চরম লেভেলের অফিস কেন্দ্রিক, সময় কেন্দ্রিক হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ কি করলো? যারা মনে করলো যে সময় মানেই টাকা, মানে সময়ের প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে টাকা উপার্জন করতে হবে। মানে প্রতি সেকেন্ড বললে ভুল হবে, প্রতি ন্যানো সেকেন্ডে, মানে সেকেন্ডের চাইতে ছোট সময়, সেকেন্ডের চাইতেও ছোট সময়ে টাকা ইনকাম করতে হবে। এই জন্য তাদের কাছে সময়ের সঙ্গে কি? সময়ের সঙ্গে হচ্ছে মানি। সময় মানেই মানি। সময়ের এই সংজ্ঞা সর্বপ্রথম কে দিয়েছিলেন? 1748 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। উনি অ্যাডভাইস টু এ ইয়াং ট্রেডসম্যান, এই বক্তব্যের মধ্যে উনি সর্বপ্রথম এই কথা উচ্চারণ করেছিলেন যে রিমেম্বার দ্য টাইম ইজ মানি, তোমরা এটা স্মরণ করে রাখো, সময় মানে টাকা। তখন আর এক শ্রেণীর মানুষ, মানে আমাদের সমাজের দ্বারা ধনুকবে ইলন মাস্কের মতো ব্যক্তিরা, আরো তার মতো যারা বড় বড় ব্যবসায়ী আছে, এরা মনে করলো কি জীবন মানে যতক্ষণ বেঁচে আছি হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে হবে। তখন এরা আর হালাল হারাম বাছা শুরু করলো। তো তখন এরা মনে করা শুরু করলো না যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ পথ। তখন এরা আর পার্থক্য করা শুরু করলো না। তখন এরা মনে করলো যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে হবে। তখন এরা মনে করলো মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে। মানুষ খুন করে হলে টাকা উপার্জন করতে হবে মানে, আমি আপনাকে বলি যে আপনারা বাগদাদে, ইরাকে একসময় একটা ফিতনা আবির্ভূত হয়েছিল জঙ্গিদের, ISIS। আপনারা নাম শুনেছেন, যাদের কালো পতাকা ছিল, নাম শোনেন না আপনারা? একসময় আসছিল তালেবান। তো আরো এরকম বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আসছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো মানুষকে হত্যা করতো। কি দিয়ে হত্যা করতো? AK-47 এই ধরনের উচ্চমানের গুলি দিয়ে তারা মানুষকে হত্যা করতো। স্নাইপার রাইফেল ইউজ করতো, তারা রকেট লঞ্চার ইউজ করতো। আমরা মুসলিমেরা কি রকেট লঞ্চার আবিষ্কার করি, তৈরি করি? কয়টা মুসলিম দেশ অস্ত্র আবিষ্কার করে, অস্ত্র তৈরি করে? কয়টা মুসলিম দেশ? ইরাকে সাদ্দাম হোসেন যতদিন ক্ষমতায় ছিলেন, সাদ্দাম হোসেন কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিলেন? লেবাননে মুসলমানেরা কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিল? আপনি যদি খোঁজ নেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বড় অস্ত্রের কোম্পানিগুলোর মালিক কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, আমেরিকা। সব বড় বড় অস্ত্রের কোম্পানি হচ্ছে আমেরিকা। তাহলে ওই অস্ত্র তৈরি হয় আমেরিকায়, আর ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? আফগানিস্তানে, ইরাকে। ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? লেবাননে। তাহলে ওই অস্ত্র বিক্রি করে হলেও কি করতে হবে? টাকা উপার্জন করতে হবে। হয় জীবন দিয়ে টাকা উপার্জন করতে হবে, নাহলে জীবন নিয়ে টাকা উপার্জন করতে হবে। আপনারা দেখেন নাই, নোবেল প্রাইজের নাম শোনেন নাই? ওরা আবিষ্কার করলো যে ওরা বম মেরে মানুষ মারবে। বম মেরে মানুষ মারলো, সেই বম বিক্রি করলো, আর সেই বমে বিক্রি করার টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে এখন কি দিল? নোবেল প্রাইজ দিল। মানে এদের চিন্তাধারা হচ্ছে এরকম। মানুষ আমাদের দেশেও আছে, এই যে সারাদিন আমরা লেকচার দিচ্ছি যে মাদক দ্রব্য ব্যবহার করা যাবে না। আচ্ছা, মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি কাদের কাছে আছে? আমাদের বাংলাদেশে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি আছে নাকি? আমাদের কাছে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি তো নাই। আমরা বেয়ার উৎপাদন করি না।
আমরা হাঙ্কের মতো দামি কোম্পানি আমরা চালাই না, আমরা হিরোইন কোকনের মতো দামি জিনিস আমরা উৎপাদন করি না, তাহলে এগুলো কোথায় উৎপাদন হয়? উন্নত বিশ্বে উৎপাদন হয়। উন্নত বিশ্বে এগুলো উৎপাদন করে, এগুলো উৎপাদন করে টাকা কামায়, সেই টাকা আবার আমাদের দেশের এনজিওদেরকে দেয়, দিয়ে কি বলে যে মাদক বন্ধ করতে হবে। বুঝতে পারেন না মনে হয় কথা? এটাই খেলা, এই খেলাই চলছে, আর আমরা পাগলের মতো এই খেলার পিছনে ছুটতেছি। এই যে যত এনজিও গুলো আছে না, বাংলাদেশের যত এনজিও আছে, অত দূর যাওয়া লাগবে না। যে অ্যাবস্টিন ফাইল প্রকাশ পাইছিল না, অ্যাবস্টিন ফাইলের নাম শুনেছেন? পোলাপান সবাই অ্যাবস্টিন ফাইলের কথা জানে। অ্যাবস্টিন ফাইলে কি ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ওই যে উইন্ডোজের মালিক বিল গেটস পর্যন্ত, উইন্ডোজ এক্সপির মালিক বিল গেটস পর্যন্ত, এরা সবাই কি অ্যাবস্টিন ফাইলের সাথে জড়িত। এরা সবাই কিশোরী, অল্প বয়সী বাচ্চাদেরকে উপভোগ করত। একদম ক্লিয়ার বাংলায় বলে, অল্প বয়সী মানে 10-12 বছর বয়সী বাচ্চাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এরা। এই অ্যাবস্টিন ফাইলের আমরা দেখেছি অ্যাবস্টিন দ্বীপে এগুলো তারা করত। এই যে বিল গেটস, এই বিল গেটসেরই আপনি দেখবেন যে তার নামে বিশাল করে সংবাদ প্রচারিত হচ্ছে যে তিনি তার সম্পদের 60% সম্পত্তি দান করে দিয়েছেন। দান করে দিয়ে কি শিখাচ্ছে? ওই দান করা টাকা আপনাদের দেশের এনজিওরা আমেরিকা থেকে নিয়ে আসতেছে আর বলতেছে, খবরদার বাবা, আপনার মেয়েকে কিন্তু 18 বছরের আগে বিয়ে দিবেন না। কেন? 12 বছরে যে তুমি যার কাছ থেকে টাকা নিয়ে এসেছো, সে যে অন্য দেশ থেকে মেয়ে নিয়ে এসে উপভোগ করে, ধর্ষণ করে, হত্যা করে, পানিতে ভাসিয়ে দিয়েছে, সেটার বিচার কোথায়? সেটার বিচার আছে নাকি? সেটার কোনো বিচার নাই। তাহলে এখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, যখন সময়ের সঙ্গে নির্ধারণ হয়ে গেছে যে সময় মানে দুনিয়াকে উপভোগ করতে হবে, সময় মানে আজকে যেটা আছে আগামীকাল সেটা থাকবে না, আর আগামীকাল যেটা আসবে সেটা গতকাল থাকবে না। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা মনে করেছে সময় মানে টাকা, সুতরাং তোমরা প্রতি সেকেন্ডে টাকা উপার্জন করো। এই যে এখনকার সময়ের সবচেয়ে বড় যিনি ইলন মাস্ক, ওনার প্রায় $850 বিলিয়ন টাকা। $850 বিলিয়ন টাকা মানে আপনি হিসাব করতে পারবেন না কত টাকা। 1000 বছর খাইলে শেষ হবে না। টাকা কিভাবে উপার্জন করেছে? প্রতি সেকেন্ডে এই টাকা তারা উপার্জন করতেছে। এবার আসেন তৃতীয় শ্রেণীর মানুষ। যখন বলা হয়েছে যে আজকের দিন, এই দুনিয়াটাই তোমার, আর কোনো কিছু না, তখন এখানে তৃতীয় শ্রেণীর মানুষ তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ প্রথমে বললাম যারা কলকারখানায় কাজ করে, কোম্পানিতে কাজ করে, ব্যাংকে জব করে, অফিস আদালতে কাজ করে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ব্যবসায় কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদের একটা অবস্থা। তৃতীয় শ্রেণীর মানুষ যারা মনে করেছে কি, আপনাদের ভাষায় একটা ডায়লগ আছে, 2 দিনের দুনিয়া নাকি যেন বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম কি যেন একটা ডায়লগ আছে। তখন এদের খাওয়া শুরু হয়েছে কোথায় জানেন? এটা হচ্ছে 3 নাম্বার শ্রেণীর, তৃতীয় শ্রেণীর মানুষ আর কি। তৃতীয় শ্রেণী বলতে আমি গালি দিচ্ছি না, মানে ছোট শ্রেণীর বোঝাচ্ছি না, আমি 3টা ভাগে মানুষকে ভাগ করতেছি। এই সময়ের এই সঙ্গের কারণে এখানে তৃতীয় একটা শ্রেণী তৈরি হয়েছে মানুষের। এরা কি মনে করেছে যে সময়ে খাইতে হবে, ফুর্তি করতে হবে, আনন্দ করতে হবে, এটার জন্যই দুনিয়া। তখন এদের খাওয়া কোথায় জানেন? তখন এদের খাওয়া হচ্ছে চায়ের স্টলে 5 টাকার একটা চা, কতক্ষণ ধরে? 5 ঘন্টা ধরে অথবা 3 ঘন্টা ধরে। আরে 2 দিনের তো দুনিয়া, কি করবি এত পড়াশোনা করে, চল একটু আড্ডা দিয়ে আসি, মরেই তো যাবি, আর তো থাকবেই না, তাহলে একটু ফুর্তি করে নে। এদের ফুর্তির খাওয়া এটা হচ্ছে চায়ের কাপ। আর ফুর্তি কোথায় জানেন? এদের ফুর্তি হচ্ছে ঈদ যখন আসবে তখন একটা নসিমন ভাড়া করবে, আর নসিমনের উপরে একটা সাউন্ড বক্স লাগাবে, তারপরে এবার গান বাজাবে, আর বগুড়া শহরে আসবে গ্রাম থেকে ঘুরতে। এটা হচ্ছে ওদের ফুর্তি। মানে এরা এত হতভাগা যে এরা যে খাওয়ার জন্য 5 স্টার একটা হোটেল পর্যন্ত যাবে মমইনে। আল্লাহর কসম করে বলছি, মমইনের দেখা দৃশ্য বলছি। মমইন আপনি ঈদের দিন যান, ঈদের পরের দিন যান, দেখবেন যে মমইন ভর্তি হয়ে আছে মানুষে, পা রাখার জায়গা নাই, সব সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, কেউ গান বাজাইতেছে। আর ভেতরে 5 স্টার হোটেলে যেখানে খাবার দেয় ওখানে যান, সিট খালি, 5টা-10টা মানুষ। তাহলে এদের ফুর্তি কোথায়? এদের ফুর্তি হচ্ছে 5 টাকা পর্যন্ত, 10 টাকা পর্যন্ত, 100 টাকা পর্যন্ত। এরা এটাই মনে করে আর এটাকেই ফুর্তি মনে করে, তখন এইটার পিছনে কি করতেছে? সময় ব্যয় করতেছে। তাহলে এদের জন্য সবচেয়ে বড় আফসোস, এদের জন্য 2টা আফসোস। এক, যে এরা সময়কে কাজে না লাগানোর কারণে তো এই সময়কে ঠিকমতো উপভোগ করতে পারছে না।
আরে 5 টাকার একটা কাপের কি মূল্য আছে? তুমি যদি ফুর্তি করার জন্য থাইল্যান্ড যাইতা, তুমি যদি ফুর্তি করার জন্য দুবাই যাইতা, তাহলে একটা কথা বলতাম, ওকে ভাই তুমি দুনিয়াটারে উপভোগ করেছো, খালাস যাও, দুনিয়া তো পাইছো, আখিরাত পাওয়ার না পাও। সেটা তো হয় নাই। দ্বিতীয় যে এদের সবচেয়ে বড় লাঞ্ছনার বিষয়, সেটা হচ্ছে যে এরা অন্যদের গিনিপিগ হয়ে গেছে। গিনিপিগ মানে অন্যদের দ্বারা ব্যবহৃত হয়েছে। সময়ের প্রতি কনসার্ন না থাকার কারণে, সময়ের প্রতি মনোযোগ না থাকার কারণে, সময়ের সদ্ব্যবহারের আকর্ষণ না থাকার কারণে কিভাবে ব্যবহার হয়েছে জানেন? শুধু ব্যবহার হয় নাই, এদের মাধ্যমে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো টাকা উপার্জন করেছে। কিভাবে টাকা উপার্জন করেছে? এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ইউটিউব। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ফেসবুক। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে স্ন্যাপচ্যাট। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে টেলিগ্রাম। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে যেটাতে হচ্ছে স্ট্যাটাস দেয় অনেক দামি দামি ধনী ধনী মানুষেরা, ওটার নাম যেন কি, এক্স। এটার নাম আগে যেন কি ছিল, হ্যাঁ, টুইটার। এটার নাম আগে টুইটার ছিল। এই যে টুইটার চালায়, এই যে ফেসবুক চালায়, এই যে হোয়াটসঅ্যাপ চালায়, এই হোয়াটসঅ্যাপের টাকা পায় হোয়াটসঅ্যাপের মালিক, ফেসবুকের টাকা পায় ফেসবুকের মালিক। আর এই ফেসবুকে ভিডিও দেখে কে? আরে ফেসবুকে ভিডিও দেখে কে? আমার আপনার মতো 3 নম্বর শ্রেণীর ভবঘুরেরা, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। ওই একবার ফেসবুক খুলেছে, এরকম করে খুলেছে, তো চেয়ারের উপরে বসে থেকে চালাইতেছে, ফেসবুক চলতেছে 2 ঘন্টা। আর দাখিল পরীক্ষার সামনে, এসএসসি পরীক্ষা, বলছে 5 মিনিটের জন্য একটু ফেসবুকটা চালাই। 5 মিনিট মনে করে ফেসবুক হাতে নিয়েছে, দেখে আধা ঘন্টা নাই। সেই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? এই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? পাগলেরা। ডোন্ট মাইন্ড, পাগল বলছে আপনাদেরকে। আপনারা পাগল, আপনারা পাগল। বসে থেকে থেকে নিজেদের সময় ধ্বংস করেছেন, আর আপনাদের সময়ের উপরে আর একজন মানুষ কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। আর আপনি একটা ভাঙ্গা টুলের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, চায়ের স্টলে গিয়ে 5 টাকার একটা চায়ের কাপে ফু দিয়েছেন, বাস। বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা গেম আছে, গেমের নাম হচ্ছে পাবজি। পাবজি গেম কে খেলে? আচ্ছা, এদের আরো এরা কত নিচে নেমে গেছে আমি সেটা দেখাই। এরা তো দেখে দেখে আবার কি করে জানেন? ওই পাবজি গেম যে ছেলেটা খেলছে, মানে এখানে আবার 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে পাবজি গেম শুধু খেলে, আর একটা হচ্ছে পাবজি গেম খেলে টাকা ইনকাম করে। পাবজি গেম খেলে ওই গেমটা ভিডিও করে, অথবা গাড়ি চালানোর গেম এটাকে ভিডিও করে, ভিডিও করার পরে সেটা ইউটিউবে ছাড়ে, ইউটিউবে ছেড়ে টাকা ইনকাম করে। ওই ভিডিও গেম আবার আমাদের বাংলাদেশের এই অথর্বরা দেখে। মানে এরা এত বেকারের বেকার, এরা এত অথর্ব যার একজনের গেম খেলাটা দেখে। আরে পাগল, গেম খেললে তো নিজে আনন্দ পাইতো, ও নিজেও আনন্দ পায় না, আর একজনের গেম খেলা দেখে। এটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এইটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এই জন্য এইখানে কি হয়েছে জানেন? আচ্ছা, আপনি যে ইউটিউব আছে না, ইউটিউবে এখন ব্লগার আবিষ্কার হয়েছে। ব্লগার কি? ব্লগার হচ্ছে, শোনেন প্রিয় দর্শক বিন্দু, আমি এখন ভাত খাচ্ছি, এই যে দেখেন আমার সামনে গরুর গোস্ত আছে, মাছ আছে, আর এই বাঙালি ভাত খাওয়ার ভিডিও দেখে। আরে ভাত, ওই গোস্ত খাওয়ার ভিডিও দেখছে। আল্লাহর হস্তে যদি মাসে 1 দিন বা 2 দিন গোস্ত খাইতে পারতো, গরুর গোস্ত কিনে তাও একটা কথা ছিল। ওই বগুড়া অঞ্চলের সবচেয়ে গরিব ঘরের সন্তান, ওর বাপ সপ্তাহে 1 দিন গোস্ত কিনে খাওয়ার সক্ষমতা রাখে না, আর ওই পাগল কি করে? আর গোস্ত খাওয়ার ভিডিও দেখে বসে বসে। ও জানিস আজকে না অমুক ব্লগার, ওর নাম হচ্ছে অমুক, আজকে দুবাই ঘুরতে গেছিল, দেখ দেখ দুবাই কত সুন্দর। ওইখানে বসে থেকে ওর দুবাই যাওয়ার ভিডিও দেখে, পাগল। আর এর ওই ভিডিও দেওয়া দেখে ওই যে পাগল যে ভিডিও দেখতেছে, মানে আমার আপনার মতো অথর্ব, আমার আপনার মতো পাগলের আমরা যে ভিডিওটা দেখতেছি, ওই ভিডিও দেখায় টাকা উপার্জন করতেছে।
ওই টাকা উপার্জন করে বাড়ি বানাচ্ছে, ওই টাকা উপার্জন করে বিদেশে ঘুরছে, আর আপনাকে বলছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আবার আমাদের সাথে থাকবেন, আমরা নিয়মিত আপনাদেরকে আমাদের আপডেট দিব। ওই মনে করছে ঠিক আছে ভাই আমিও আপনার সাথে থাকবো, আপনি আপডেট দিয়েন, আমার সময়গুলো নষ্ট করব। এখানে আরো একটা জিনিস বোঝেন, শুধু হাসির জন্য বলছি না, বাস্তব কথা বলছি, আফসোস করার জন্য। সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আসলে শুধু আপনি যে সময় নষ্ট করবেন ইউটিউব, ফেসবুকে, হোয়াটসঅ্যাপের পেছনে, এই জন্য এগুলো আবিষ্কার করা হয়েছে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা ইউটিউবে যখন নোটিফিকেশান আসে ওপরে, মেসেঞ্জারে যখন নোটিফিকেশান আসে, ফেসবুকে যখন নোটিফিকেশান আসে, তখন এই নোটিফিকেশানগুলো লাল আসে কেন? এক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এদের সবার কালার সবুজ কেন? আপনি দেখবেন মজার বিষয়, ইউটিউবে যান, আপনি ইউটিউবে ওপর থেকে নিচের দিকে মানে এরকম করতে হয়, মানে ওপরের দিকে ঠেলতে হয়, তাহলে স্ক্রিন ওপরের দিকে যায়। আচ্ছা এরকম হয় না কেন? মানে একটা হচ্ছে আমি এরকম করতেছি, ওপরের দিকে পাঠাই দিছি, এরকম হয় না কেন? মাথায় প্রশ্ন জাগেনি? পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান গবেষকেরা, আবার বলি পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড মানুষেরা, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা হাজার হাজার লক্ষ টাকা শুধু এটার পিছনেই খরচ করতেছে যে কিভাবে বাংলাদেশের মতো অনুন্নত দেশের গাধাগুলোকে ফেসবুক আর ইউটিউবের সাথে লাগিয়ে রাখা যায়। তখন ওরা বুদ্ধি, এখানে একটা উদাহরণ দেয়, এখানে একটা গবেষণা আছে, যেই গবেষণা হচ্ছে, যেই গবেষণাটা করা হয়েছিল গুগলের উপর। গবেষণাটা আপনারা যাদের কাছে মোবাইল আছে, মোবাইলে সার্চ দিতে পারেন 41 shades of blue experiment, এটা একটা গবেষণার নাম। মানে ব্লু যে কালার আছে, এই ব্লু কালারের উপরে 41টা ব্লু কালারের 41টা কালার আছে। মানে একটা ব্লু, ডিপ ব্লু, হালকা ব্লু, লাইট ব্লু, ব্লুর সাথে সাদার মিশ্রণ, ব্লুর সাথে কালোর মিশ্রণ, ব্লুর সাথে লাল মিশ্রণ, ব্লু কালারের, ব্লু এই রঙের 41টা রং আছে। তখন 41টা রঙের মধ্যে কোন রংটা পারফেক্ট হবে মানুষের জন্য, এইটা বাছাই করার জন্য একটা গবেষণা হয়েছিল। এই গবেষণা চালিয়েছিল কে? গুগল নিজে। জাস্ট একটা গবেষণার মাধ্যমে গুগল তাদের লাভকে বাড়িয়ে নিয়ে গিয়েছিল, মানে লাভ করেছিল ব্যবসায় প্রায় $200 মিলিয়ন মতো। জাস্ট একটা কালার, যে গুগলের কালার কি হবে এইটা নির্ধারণ করা, মানে একটা কালার নির্ধারণ করে তারা $200 মিলিয়ন লাভ করেছে। মানে আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকের যে কালার, ফেসবুকের যে স্ক্রলিং সিস্টেম, এটা দুনিয়াতে এমনি এমনি আসে নাই, এটা গবেষণা করে এসেছে শুধু আপনার সময় ধ্বংস করার জন্য, আপনার সময়কে নষ্ট করার জন্য। আর আমরা পাগলের মতো ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপের পেছনে সময় নষ্ট করতেছি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমার কথা আরও অনেক কিছু বলার ছিল, শুধু এখানে আমি কয়েকটা কথা বলে চলে যাই। যে আসলে আরেকটা মজার বিষয় বলি, ফেসবুক এবং ইউটিউবের, আপনাদের অনেকের এরকম হয় না যে আপনি কারোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, ধরে আপনি বলছিলেন যে বাসায় আপনি একটা খাট কিনবেন, নতুন চৌকি, তো আপনি কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখেন যে শুধু ফার্নিচারের ভিডিও আসতেছে। হয় না এরকম? কেন হয়? এইটার উপরে নেটফ্লিক্স আছে, আপনাদের হয়তো অনেকের বাসায় নেটফ্লিক্স আছে। নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নাম হচ্ছে দ্য সোশ্যাল ডিলেমা। কোনো সময় গিয়ে ওই ডকুমেন্টারিটা দেখিয়ে, ওই দ্য সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিতে সিলিকন ভ্যালির সাবেক প্রকৌশলী উনি একটা কথা বলেছিলেন যে ফেসবুক, ইউটিউব এই সিস্টেমগুলোর একটা অ্যালগোরিদম, এটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। মানে এই মোবাইল আমাদের কথা শোনে, আপনার কম্পিউটার আপনার কথা শোনে, সুতরাং আপনি যা বলেন আপনার আকর্ষণ, আপনার আগ্রহ ওরা অনুসন্ধান করে, আপনার আকর্ষণ আর আপনার আগ্রহ অনুসন্ধান করার পরে ওই ধরনের ভিডিওগুলো খালি আপনার ইউটিউবে আসে। আপনি দেখবেন আপনার ইউটিউবে গানের ভিডিও আসতেছে, আলেম ওলামার আওয়াজ আসতেছে না, কম। বুঝতে হবে যে আপনি গান নিয়ে কোনো সময় সার্চ দিয়েছিলেন, তো এটা একটা বিশাল গোয়েন্দাগিরি আপনার ওপর হচ্ছে। আমার সব শেষের যেটা কথা, আরও অনেক কিছু কথা এখানে বলার ছিল, আমি বলছি না, প্রায় রাত 12টা বেজে গেছে। আপনাদের সাথে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার যেটা শেষ কথা, সেই শেষ কথা হচ্ছে এই মোবাইল, এই ইউটিউব,
এই ফেসবুক, এই টেলিগ্রাম, এই টুইটার, এগুলোর আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র আপনার সময় ধ্বংস করার জন্য। ফেসবুকের মালিক ধনী তখনই হবে যখন আপনি ওইটাতে সময় দিবেন। আপনি যদি সময় নাই দেন, ফেসবুকে তো চলবে না। তাহলে ফেসবুকের ব্যবসায় হচ্ছে আপনার সময়ের উপরে, মানে আপনার সময়টা আরেকজনের কাছে পণ্য, সেটা সে বিক্রি করতেছে বাজারে, সেই বাজারে বিক্রি করার মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে, আপনি আরেকজনের কাছে ব্যবহার হচ্ছেন কোনো প্রকার ফায়দা ছাড়াই, আপনার নিজের কোনো উপকার ছাড়াই আরেকজন মানুষ আপনাকে ব্যবহার করছে। এই ফেসবুক এবং এই ইউটিউব ব্যবহারের সবচেয়ে যেটা ক্ষতিকারক দিক, সেটা হচ্ছে এই ফেসবুক এবং ইউটিউবের ব্যবহার আপনাকে সৃজনশীলহীন করে দেয়। সৃজনশীলহীন মানে একজন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি মনে করবেন যে আমি হয়তো এমনি কথা বলতেছি। ডক্টর বেন শফটি উনি একটা গবেষণা করেছিলেন। ওই গবেষণা করে উনি বলেছিলেন যে মানুষের মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে একজন মানুষ যখন সকল কাজ থেকে মুক্ত হয়ে যায়, তার কোনো কাজ থাকে না, মানে কোনো ধরনের টেনশন প্যারা থাকে না, একদম একটু রিল্যাক্স হয়, তখন ওই মানুষের সৃজনশীলতা তৈরি হয়। সৃজনশীলতা মানে সে নতুন কিছু ভাবতে পারে। এখন আমাদের কাছে তো আসলে মোবাইল থাকে। মোবাইল যখন পকেটের মধ্যে থাকে তখন মাথার মধ্যে করে, আচ্ছা কেউ মেসেজ দিল নাকি, আচ্ছা আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ দিল মনে হয়, দেখি একটু আওয়াজ করলো, আমার বন্ধু মনে হয় আমারে মেসেজ দিয়েছে। তো মাথা কি পায় না, রিল্যাক্স পায় না। ধরেন আপনি ঘুমাইছেন না, আমরা কিভাবে ঘুমাইতে যাই, লাস্ট মেসেজটা কার, দেখতে 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 যখন একদম চোখে ঘুম চলে এসেছে তখন মোবাইল রেখে দিয়েছে। তাহলে আপনার মাথা কি শান্তি পেয়েছে? আপনার মাথার ডিফল্ট মুড নেটওয়ার্কে যায়নি। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে সহজ ভাষায় বলি এরোপ্লেন মুড চালু করা, এটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। আপনি যখন আপনার মাথায় এরোপ্লেন মুড চালু করতে পারবেন তখন আপনি সৃজনশীল হবেন। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ঘুম যাই মোবাইল চালাতে চালাতে, আর ঘুম থেকে উঠে চোখে খুলিনি, মোবাইলটা কই, মোবাইলটা সবার কার মেসেজ, এটা হচ্ছে আমাদের অবস্থা। হায়রে, এই অবস্থায় উন্নতি হবে না, এই অবস্থায় সমাজ পরিবর্তন হবে না, এই অবস্থায় বিপ্লব আসবে না, এই অবস্থায় আমরা এই সমাজকে কিছু দিতে পারবো না। আসেন আমরা সময়কে কাজে লাগাই, আসেন আমরা আমাদের সময়ের সৎ ব্যবহার করি। এই জন্য ইসলাম সময় কেন্দ্রিক যে আদর্শ নির্ধারণ করে দিয়েছে, ইসলাম সময়ের যে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামের সময়ের সংজ্ঞা কি? ইসলামের সময়ের সংজ্ঞা হচ্ছে লা ইয়াজুলু কাদামা আবদিন, কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সময়ের হিসাব দিতে পারবে। তাহলে ইসলামের সময়ের সঙ্গে হচ্ছে সময় আল্লাহর নিয়ামত, এটাকে মেপে মেপে হিসাব করে করে খরচ করতে হবে। কোথায় খরচ করব সেটা ভেবে তারপরে এটাকে খরচ করতে হবে। না ভেবে না চিন্তা করে হুটহাট সময় খরচ করা ইসলামের বিধান নয়। ভেবে চিন্তে সময় খরচ করতে হবে, এটাই ইসলামের বিধান। এটার উপরে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি সময়কে ইসলামের বিধান অনুযায়ী কাজে লাগাতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওই কথা আমাদের দ্বারা প্রতীয়মান হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। দুনিয়াতে একটা সুন্দর জীবন হবে, কিছু টাকা পয়সা হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, সময় নষ্ট হবে না, গাঞ্জাখোর মদখোর হব না, গেম খেলবো না, সময় নষ্ট করবো না, ভালো একটা রেজাল্ট হবে, মোটামুটি একটা চাকরি হবে। আর আখেরাতে সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, এই জন্য আখেরাতে জান্নাত পাবো। দুই কুল লাভ করা যেতে পারে শুধুমাত্র ইসলামী সময় ব্যবস্থার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।